ইংরেজদের বাংলা, বিহার, উড়িষ্যা, মহীশূর, মারাঠা এই রাজ্যগুলো দখল করার পর যে আরেকটি বড় রাজ্য ছিল ভারতবর্ষে, সেটি দখল করার আলোচনা আজকে আমরা করব। আর সেই বড় রাজ্যটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব নিশ্চয়ই এখন সবাই জানো যে ভারতের একদম বর্ডার, যেটা হচ্ছে পাকিস্তানের বর্ডার, এখন আফগানিস্তানের বর্ডার। কিন্তু সেই সময়, যে সময়ের ইতিহাসে আমরা পড়ছি, সেই সময় কিন্তু পাঞ্জাব, আফগানিস্তান এগুলো সহ আমাদের ভারতবর্ষ ছিল। পাকিস্তানের তো কোনো অস্তিত্বই ছিল না, সবই আমাদের দেশ ছিল। ফলে এই বিশাল বড় পাঞ্জাবটা, মানে বর্তমান ভারতবর্ষের পাঞ্জাব এবং পাকিস্তানে থাকা বর্তমান যে পাঞ্জাব, এই পুরো পাঞ্জাবটাকে দখল করার জন্য ব্রিটিশ সরকার নানা রকমের চেষ্টা চরিত্র করেছিল। অধীনতামূলক মিত্রতার নীতি চেষ্টা করেছিল, সত্ত্ববিলোপ নীতি চেষ্টা করেছিল। ওগুলো কোনোটাই যখন সাকসেসফুল হয়নি, তখন ব্রিটিশ সরকার যুদ্ধের দ্বারা পাঞ্জাব রাজ্যটা জয় করার পরিকল্পনা করে। যে সময়ের ইতিহাসে আমরা পড়ছি, এই 1799, 1800 এই সময়টা, যখন ধরো মহীশূর ইংরেজদের হাতে চলে এসেছে, সেই সময় পাঞ্জাবে রাজত্ব করছিলেন রঞ্জিত সিং। তার মূল উদ্দেশ্যই ছিল পুরো অখিল একটা শিখ রাজ্য তৈরি করা। 1790 রঞ্জিত সিংয়ের পিতা সুকারচকিয়া একটা মিসল, মানে একটা গোষ্ঠী, শিখদের মধ্যে এরকম অনেক গোষ্ঠী ছিল যেগুলোকে মিসল বলা হতো। তো রঞ্জিত সিংয়ের পিতা যিনি ছিলেন, তিনি সুকারচকিয়া মিসালের অধিপতি ছিলেন মহাসিংহ। তিনি মারা গেলে ওই সুকারচকিয়া মিসালের অধিপতি হন রঞ্জিত সিংহ। 1801 সালে তিনি মহারাজা উপাধি নেন, দিয়ে মহারাজা রঞ্জিত সিং বলে তিনি পরিচিত হন। শিখ রাজ্য মোটামুটি 12টা মিসলে বিভক্ত ছিল: আলুওয়ালিয়া, রামগড়িয়া, কানহাইয়া, ফেজাল্লাপুরিয়া, ডালেওয়ালিয়া, করোড়া সিংহিয়া, সুকারচকিয়া, ভাঙ্গি, নখাই নিশাওয়ালা, শাহিদ নিহাফ আর ফুলকিয়া। এদের মধ্যে থেকে রঞ্জিত সিং ছিলেন হচ্ছে সুকারচকিয়া মিসালের অধিপতি, মহারাজা রঞ্জিত সিং। তার জীবনের একটাই লক্ষ্য ছিল একটা অখিল শিখ সাম্রাজ্য তৈরি করা, যে সমস্ত শিখেরা একজন নির্দিষ্ট রাজার আন্ডারে থাকবেন। এই টুকরো টুকরো শিখ জাতি বা এই 12টা মিসেলের সমস্ত শিখ জাতিকে একত্র করার ক্ষেত্রে রঞ্জিত সিংয়ের সামনে ছিল দুটো সমস্যা। এক, এই 12টা মিসেলের মধ্যে নিজেদের লড়াই, পারস্পরিক লড়াই। আরেকটা, পাঞ্জাবের দিকে ক্রমশ ব্রিটিশদের এগিয়ে আসা। রঞ্জিত সিংহ তাদের যে গুরু ছিলেন, মানে শিখদের যারা গুরু ছিলেন, গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু অর্জুন সিং তেগ বাহাদুর, এই গুরুদের ভীষণ অনুসরণ করতেন। তো গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী তৈরি করেছিলেন, শিখদের যারা হচ্ছে প্রতিরক্ষা বাহিনী, দিয়ে তিনি শিখদেরকে একটা সামরিক জাতিতে পরিণত করেন। তার শিষ্য বান্দা বাহাদুরের নেতৃত্বে শিখরা একটা স্বাধীনতার লড়াই শুরু করে, ঔরঙ্গজেবের হাত থেকে স্বাধীন হওয়ার লড়াই। ঔরঙ্গজেব শিখদের উপর প্রচণ্ড অত্যাচার করেছিলেন, তো সেখান থেকে তারা স্বাধীন হওয়ার একটা লড়াই শুরু করেছিলেন। পরবর্তীতে রঞ্জিত সিং ঔরঙ্গজেব মারা গেলে শিখদেরকে স্বাধীন গড়ে তোলার চেষ্টা করেন। তিনি ইউরোপীয়দের মতো সামরিক শিক্ষায় শিখদের সেনাবাহিনীকে গড়ে তুলেছিলেন। 1792-তে লাহোর, 1802-তে অমৃতসর, 1806-তে তিনি লুধিয়ানা দখল করে নিয়েছিলেন। মানে যে অংশগুলো মোগলদের অন্তর্গত ছিল সবগুলোকে তিনি নিজের অধীনে নিয়ে আসেন। তিনি রঞ্জিত সিংহ শতদ্রু নদী পেরিয়ে গিয়ে শিখ সর্দারদের বিবাদের মীমাংসা করতে চেয়েছিলেন। মানে শতদ্রু নদীর পূর্ব এবং পশ্চিম দুটো দিকেই কিন্তু শিখরা থাকতো, কিন্তু সেই শিখ সর্দাররা তখন রঞ্জিত সিংয়ের এগিয়ে আসাটাতে ভয় পেয়ে যান এবং ইংরেজদের কাছে সাহায্য চান। বড়লাট লর্ড মিন্টো তার নির্দেশ পেয়ে চার্লস মেটকাফ রঞ্জিত সিংয়ের সঙ্গে লাহোরে গিয়ে আলোচনা করেন। 1809 সালে ইংরেজরা রঞ্জিত সিংয়ের সঙ্গে অমৃতসরে সন্ধি স্বাক্ষর করেন, সাল 1809। এই সন্ধি শর্ত অনুযায়ী ঠিক হয় শতদ্রু নদীর পশ্চিম তীর পর্যন্ত, পশ্চিম দিক পর্যন্ত রঞ্জিত সিংহের রাজত্ব থাকবে, আর শতদ্রু নদীর পূর্ব দিকে ব্রিটিশরা রাজত্ব করতে পারবে। শতদ্রু নদীর উত্তর দিকে কোম্পানি কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। নিজেদের নিরাপত্তার জন্য দরকারে রঞ্জিত সিং উত্তর দিকে সেনাবাহিনী রাখতে পারবেন। শতদ্রু নদীর পূর্ব দিকের মিসাইলগুলো থেকে নিজের দাবি তিনি সরিয়ে নেবেন এবং সেখানে যে মিসাইলগুলো রাজত্ব করবে তাদের উপরে ইংরেজদের প্রভাব থাকবে, মানে শতদ্রু নদীর পূর্ব দিকটাতে ইংরেজদের অধিকার থাকবে। রঞ্জিত সিং ধীরে ধীরে শিখদের অন্যান্য অংশ, কাংড়া, মুলতান যেটা এখন পাকিস্তানে আছে, কাশ্মীর, পেশোয়ার এগুলো দখল করতে থাকেন। লর্ড বেন্টিংয়ের সঙ্গেও তার একটা সম্পর্ক গড়ে ওঠে। রাশিয়া পারস্যে প্রাধান্য বিস্তার করলে লর্ড বেন্টিং
শিখ মিসেলগুলোকে বা শিখদের যারা শক্তিশালী রাজা ছিলেন তাদেরকে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করেন। সেই উদ্দেশ্যেই 1831 সালে তিনি রঞ্জিত সিংয়ের সঙ্গে একটা চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেন। 1838-এ ইংরেজ পূর্বের আগের অধিপতি যারা ছিলেন শাহ সুজা, রঞ্জিত সিংয়ের মধ্যে একটা ত্রিশক্তি মৈত্রী স্থাপিত হয়। প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ চলাকালীন রঞ্জিত সিংয়ের মৃত্যু হয়। রঞ্জিত সিং শিখ মিসেলগুলিকে ততদিনের মধ্যে ঐক্যবদ্ধ করে ফেলেন। যদিও তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশরা খুব বেশি দিন এই শিখ মিসেলগুলোকে একজোট রাখতে দেবেন না। সেই জন্য রঞ্জিত সিং একটা বিখ্যাত উক্তি বলেছিলেন যে সব লাল হো জায়গা, মানে শতদ্রু নদীতে এত মারামারি কাটাকাটি হবে, এত যুদ্ধ হবে যে রক্তে রক্তে ওই শতদ্রু নদীর জল লাল হয়ে যাবে। সেই জন্যই রঞ্জিত সিং মৃত্যুর আগে বলেছিলেন যে সব লাল হো জায়গা। রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর ইঙ্গো শিখ সম্পর্ক খুব একটা ভালো থাকে না। উত্তরাধিকার নিয়ে বিবাদ শুরু হয়। রঞ্জিত সিংয়ের পরে তার ছেলে খড়গ সিং সিংহাসনে বসলেও একেবারেই অযোগ্য ছিলেন, ফলে শিখদের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। রঞ্জিত সিংয়ের নাবালক পুত্র দলীপ সিংকে সেই সময় সিংহাসনে বসানো হয়। দলীপ সিং তিনি যেহেতু নাবালক ছিলেন, তার হয়ে শিখ সাম্রাজ্যটাকে দেখাশোনা করতেন তার মা জিন্দান বা জিন্দান কর। ইংরেজরা এদিকে পাঞ্জাবে রাজ্য বিস্তার করার প্ল্যান করে এবং ইঙ্গো শিখ যুদ্ধের সম্ভাবনা এখান থেকেই তৈরি হয়। দলীপ সিং সিংহাসনে বসলেও বিশৃঙ্খলা চলছিলই। শিখদের যে খালসা বাহিনী ছিল তারা ধীরে ধীরে রাজনীতিতে অংশগ্রহণ করতে থাকে। ইংরেজরাও তাদেরকে সাহায্য করে। লর্ড হার্ডিঞ্জের সাহায্যে লুধিয়ানায় রাজনৈতিক প্রতিনিধি রূপে বা রেসিডেন্ট রূপে জর্জ ব্রডফুটকে নিয়োগ করা হয়, যেটা শিখরা একেবারেই মেনে নেয় না। বড়লাট হার্ডিঞ্জ শতদ্রু নদীর পূর্ব দিকে সৈন্য সংখ্যা, সামরিক তৎপরতা বৃদ্ধি করতে থাকে, মানে যেগুলো ইংরেজদের আয়ত্তে ছিল যে জায়গাগুলো, সেগুলোতে সেনাবাহিনী বাড়াতে শুরু করে ইংরেজরা। ফলে স্বাভাবিকভাবেই রঞ্জিত সিংয়ের ছেলে দলীপ সিং তারা ভয় পেতে শুরু করেন যে এই বোধহয় ব্রিটিশরা নদী ক্রস করে সেই তাদের মিসাইলগুলোতে আক্রমণ করবে, এবং হয়ও তাই। ইংরেজরা আক্রমণ করার আগেই শিখরাই ভয় পেয়ে শতদ্রু নদী ক্রস করে গিয়ে ইংরেজদেরকে আক্রমণ করে। শুরু হয় প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ। ইংরেজরা এটারই অপেক্ষা করছিল, এমনই আচরণ তারা করেছিল যাতে শিখরা আক্রমণ করে আর তারা বলতে পারে যে শিখরা অমৃতসরের সন্ধি ভেঙেছে। এই যুক্তি দিয়েই তারা শিখদের পাল্টা আক্রমণ করে। শিখরা এই যুদ্ধে হেরে যায়, কারণ লাল সিং আর তেজ সিংয়ের মতো অন্যান্য শিখরা বিশ্বাসঘাতকতা করে, অন্যান্য মিসাইলগুলো বিশ্বাসঘাতকতা করে, ফলে শিখরা হেরে যায়। হেরে যাওয়ার ফলে লাহোরের সন্ধি তারা স্বাক্ষর করতে বাধ্য হয় ইংরেজদের সাথে। 1846-এ লাহোরের সন্ধির মাধ্যমে শিখ আর ইংরেজদের মধ্যে একটা সমঝোতা হয়, যেটাতে ঠিক করা হয় বিপাশা শতদ্রু নদীর মধ্যবর্তী যে জলন্ধর দোয়াব অঞ্চল আছে সেটা ইংরেজরা পাবে, ইংরেজদের অধিকারে যাবে। যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ইংরেজরা তৎকালীন সময়ে 1.5 কোটি টাকা দাবি করে। স্বাভাবিকভাবে শিখরা দিতে পারে না, বিনিময়ে তারা ওদের অধিকৃত কাশ্মীর অঞ্চলটা ইংরেজদের ছেড়ে দেয়। লাহোরে একজন ব্রিটিশ রেসিডেন্ট রাখতে তারা বাধ্য হয়। খালসা বাহিনীর সৈন্য সংখ্যা কমিয়ে দিতেও কিন্তু শিখরা বাধ্য হয়। লাহোর সন্ধির পরেই বোঝা যাচ্ছিল যে শিখরা এত চুপচাপ থাকবে না। আর তার মধ্যে লাহোরের যিনি রেসিডেন্ট ছিলেন সেই সময় হেনরি লরেন্স, তার ভীষণ বাজে ব্যবহার। তিনি রাজমাতা জিন্দানকে, মানে দলীপ সিংহের যিনি মা ছিলেন, তাকে নির্বাসন দিয়ে দেন। লাহোর দরবারেও মুলতানের রাজার শক্তি বৃদ্ধি করা নিয়ে দেওয়ানের সঙ্গে সমস্যা হয়। দেওয়ান সেই সময় ক্ষমতা ছেড়ে দেন। তখন कहन সিং মান বলে একজনকে সাময়িকভাবে দেওয়ান নিযুক্ত করা হয়। ইংরেজ কর্মচারীদের সাথেও শিখদের নানা রকমের সমস্যা শুরু হয়। 2 ইংরেজ কর্মচারী মারা যান। এই সমস্ত অশান্তি তো চলছিলই শিখদের মধ্যে। এরই মধ্যে আফগান আমির দোস্ত মোহাম্মদ, তিনি হাজারার শাসক ছত্র সিং, শের সিং, মূলরাজ, এদের সবাই মিলে ইংরেজদের বিরুদ্ধাচারণ করতে থাকে। ফলে ইংরেজরাও ভীষণ পরিমাণে ক্ষিপ্ত হয়ে যায়। শিখদের নিজেদের অন্তর্দ্বন্দ্ব, ইংরেজদের উস্কানি, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়। 1849 সালে পাঞ্জাবের চিলিয়ানওয়ালা জায়গায় চিলিয়ানওয়ালার যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে শিখরা প্রাণপণ লড়াই করে জিতে যায়, কিন্তু গুজরাটের যুদ্ধে শিখরা কিন্তু সম্পূর্ণভাবে হেরে যায়। লর্ড ডালহৌসি ইংরেজদের মতামতের কোনো তোয়াক্কা না করে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন এবং তাদের উপরে জোর করে অধীনতামূলক মিত্রতা নীতি চাপিয়ে দেন।
শিখদের পতনের জন্য নানা রকমের কারণ দায়ী ছিল। এক, ওদের নিজেদের লড়াই, অন্তর্দ্বন্দ্ব, কোনো রকম ঐক্য শিখদের মধ্যে ছিল না। রাজনৈতিক ঐতিহ্য শিখদের মধ্যে ছিল না। জাতীয়তাবোধ ধীরে ধীরে কমে গিয়েছিল রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর থেকেই। সামরিক শক্তি, কূটকৌশল, সেগুলোও ওরা ঠিকমতো করতে পারছিল না, যার ফলে রঞ্জিত সিং যে স্বপ্নটা দেখেছিলেন সারা ভারতে অখিল শিখ সাম্রাজ্য তৈরি হবে, সেটা খুব দ্রুত ভেঙে পড়ে। শক্তিশালী শাসক বা রাজা যদি না থাকে, কখনোই কোনো সাম্রাজ্য টিকতে পারে না। সেটাই শিখদের সাথে হয়েছিল, যার ফলে শিখদের ইংরেজদের কাছে সম্পূর্ণ পরাজয় হয়। ইংরেজরা বাংলা, মহীশূর, মহারাষ্ট্রের মতো সম্পূর্ণ শিখ রাজ্যটাকেও নিজেদের অধীনস্থ করে নেয়।